আসসালামু আলাইকুম। বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, সেই রাজনৈতিক পরিস্থিতি কিন্তু প্রতিদিন বিভিন্ন রূপে আমাদের নজরে আসছে এবং সেই বিভিন্ন রূপরেখার মাধ্যমে নানা ধরনের পরিবর্তনও কিন্তু আমরা লক্ষ্য করছি। একই সাথে সেই রাজনীতির মাঠ ঘিরে নানা ধরনের আলোচনা সমালোচনাও কিন্তু প্রতিনিয়ত আমরা শুনতে পাচ্ছি। কেউ আওয়ামী লীগ নিয়ে আলোচনা সমালোচনা করছেন, কেউ বিএনপির রাজনীতি নিয়ে সমালোচনা আলোচনা করছেন, কেউ বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা রয়েছেন তাদেরকে নিয়ে আলোচনা সমালোচনা করছেন। অপরদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং শিবিরের মধ্যকার যে দ্বন্দ্ব আমরা দেখতে পাচ্ছি, সেই দ্বন্দ্ব নিয়েও কিন্তু বেশ আলোচনা সমালোচনার জন্ম হয়েছে। শুধু যে আলোচনা সমালোচনার জন্ম হচ্ছে তা কিন্তু নয়। সচরাচর আমরা দেখতে পাচ্ছি যে রাজনীতি নিয়ে বেশ কিছু প্রশ্ন কিন্তু প্রতিদিন উঠতে শুরু করেছে। এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন, সেটি হচ্ছে আওয়ামী লীগের কর্মসূচি প্রকৃতপক্ষে কতটুকু সফল হলো। দেখুন, বাংলাদেশ আওয়ামী লীগ পতনের পর থেকে কিন্তু তাদের রাজনৈতিক যে অবস্থান রয়েছে, সেই অবস্থানে ফিরে আসার জন্য কিংবা নেতাকর্মীদের মাঠ রাজনীতিতে ফেরানোর জন্য বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করছে। প্রকৃতপক্ষে তাদের বলিষ্ঠ কোনো নেতৃত্ব কিন্তু বর্তমানে রাজনীতির অঙ্গনে নেই কিংবা মাঠ পর্যায়ে নেই। পতনের পরে আওয়ামী লীগ রাজনৈতিক দল এবং আওয়ামী লীগের যে সকল অঙ্গ সহযোগী সংগঠন রয়েছে, ভাতৃপ্রতিম সংগঠন সমূহ রয়েছে, তাদের প্রত্যেকের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ কিন্তু বিভিন্নভাবে আত্মগোপনে রয়েছেন। কেউ দেশের ভেতরে আত্মগোপনে রয়েছেন, কেউ বা দেশের বাইরে রাজনৈতিক আশ্রয়ে আত্মগোপনে রয়েছেন। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের কর্মসূচি কিন্তু থেমে নেই। আমরা দেখেছি সাধারণত পতনের পর থেকে, যেহেতু ২০২৪ সালের আগস্টের ৫ তারিখ আওয়ামী লীগ সরকারের পতন হয়। পতনের পরে ১৫ই আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগের একটি কর্মসূচি ছিল এবং সেই কর্মসূচি ঘিরেও কিন্তু নানা ধরনের উত্তেজনা বিরাজ করছিল। এর পরবর্তীতে নূর হোসেন দিবসও কিন্তু আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা করেছিল এবং নেতাকর্মীদের উজ্জীবিত করার লক্ষ্যে সাধারণত কর্মসূচি বাস্তবায়ন করার যে চিত্র আমরা লক্ষ্য করেছি, তাও কিন্তু অনেকাংশে সফল। এর পরবর্তীতে আমরা যে জিনিসটি লক্ষ্য করলাম সেটি হচ্ছে ফেব্রুয়ারি মাস জুড়ে আওয়ামী লীগের যে কর্মসূচি ছিল, অর্থাৎ 18 তারিখ পর্যন্ত আওয়ামী লীগের সাধারণত লিফলেট বিতরণ কর্মসূচি থেকে শুরু করে অবরোধ এবং হরতাল কর্মসূচি ছিল। যদিও পতনের পরে এটি আওয়ামী লীগের সর্ববৃহৎ আন্দোলন সংগ্রামের কর্মসূচির তালিকা ছিল, তারপরও আমি মনে করি এই প্রেক্ষাপটে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে অন্তর্বর্তীকালীন সরকার, যেখানে প্রত্যেকে আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান করছেন, এমনকি বাংলাদেশের যতগুলো রাজনৈতিক বড় বড় সংগঠন রয়েছেন, বিএনপি, জামাত, এরা প্রত্যেকেই কিন্তু আওয়ামী লীগ বিরোধী অবস্থান বর্তমানে নিয়ে রেখেছেন। অর্থাৎ কেউই কিন্তু কোনোভাবে চান না যে বিগত ১৫ বছর আওয়ামী লীগ শাসন করেছে, পুনরায় আবার আওয়ামী লীগ ক্ষমতায় ফিরে আসুক কোনোভাবে এবং আওয়ামী লীগ মাঠ পর্যায়ে চলে এসে রাজনীতি করুক। সুতরাং তারা তাদের অবস্থান থেকে যেভাবে রাজনৈতিক কূটকৌশল অবলম্বন করা প্রয়োজন, সেভাবে রাজনৈতিক কূটকৌশল অবলম্বন করছেন। কিন্তু আওয়ামী লীগ থেমে নেই। সাধারণত আমরা দেখেছি প্রথমে যে লিফলেট বিতরণ কর্মসূচি হয়েছে, সেই লিফলেট বিতরণ কর্মসূচিতে জনগণের দোরগোড়ায় কিন্তু আওয়ামী লীগ পৌঁছে গিয়েছে। এর পরবর্তীতে সাধারণত আওয়ামী লীগের আন্দোলন সংগ্রামের এই কর্মসূচিকে ভেস্তে দিতে বা রুখিয়ে দিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা ছাত্র জনতা যে কর্মকাণ্ড করেছে, তার পরবর্তীতে ডেভিল হান্ট সহ যে ধরনের কর্মসূচি বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার করছে, তাতে কিন্তু আওয়ামী লীগের এই কর্মসূচি অনেকটাই ভেস্তে গেছে। তবে ভেস্তে গেলেও সাধারণত বিগত দিন যে মশাল কর্মসূচি ছিল, মশাল মিছিলের কর্মসূচি, আমরা দেখেছি যে বাংলাদেশের বেশ কিছু জায়গায় কিন্তু আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সহযোগী বেশ কিছু সংগঠন বিচ্ছিন্নভাবে এই মশাল মিছিল কর্মসূচি তারা পালন করেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তারা সেগুলো ব্যাপকভাবে প্রচার প্রচারণা করেছে। আবার আওয়ামী লীগের হরতাল বিষয়ে সাধারণত যে বিষয়টি উল্লেখ করা হয়েছিল, যেহেতু নেতাকর্মীরা মাঠে উপস্থিত নেই, তারপরও তাদের এই হরতাল কর্মসূচি কিন্তু জনগণের মুখে মুখে অনেকটাই আলোচিত হয়েছে। এটি আওয়ামী লীগের কোনোভাবেই ব্যর্থতা নয়। আমি বলবো এই সময়ে বা দেশের এই পরিস্থিতিতে আওয়ামী লীগের এই সকল কর্মসূচি
বা এই সকল কর্মসূচি নিয়ে আলোচনার সমালোচনা যখন জনগণ করছে এবং অন্তর্বর্তীকালীন সরকার এই আন্দোলন কর্মসূচি ঠেকাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অন্যান্য রাজনৈতিক দলসমূহ তাদের এই আন্দোলন কর্মসূচিকে বাধা দিতে, ঠেকাতে বা ভেস্তে দিতে যে সকল কর্মকাণ্ড পরিচালনা করছে, তাতে কোনোভাবেই বলা যায় না যে আওয়ামী লীগ তাদের কর্মসূচিতে ব্যর্থ হয়েছে। বরঞ্চ আওয়ামী লীগের বর্তমান জনপ্রিয়তা এবং আওয়ামী লীগের মাঠ পর্যায়ে ফিরে আসার যে শক্তি রয়েছে, সেই শক্তি আমরা দেখতে পাচ্ছি যে বিচ্ছিন্নভাবে হলেও বিভিন্ন জায়গায় তারা তাদের কর্মসূচি পালন করছে। সেই হিসাবে সবকিছু মিলিয়ে বলা যায় যে আওয়ামী লীগের কর্মসূচি অনেকাংশেই সফল। এদিকে বিএনপি তারা দ্রুত নির্বাচন চাচ্ছে এবং তাদের এই নির্বাচন চাওয়ার পেছনে বেশ কিছু কারণ রয়েছে। প্রকৃতপক্ষে আওয়ামী লীগ যদি মাঠ রাজনীতিতে ফিরে আসে এবং নির্বাচনে অংশগ্রহণ করে, তাহলে বিএনপির একটি শক্ত প্রতিদ্বন্দ্বী কিন্তু মাঠ রাজনীতিতে ফিরে আসবে। যেহেতু আওয়ামী লীগ এবং বিএনপি মোটামুটি জনসমর্থকের দিক থেকে বাংলাদেশের প্রেক্ষাপটে বৃহৎ দুটি রাজনৈতিক দল এবং তাদের জনসমর্থকের পরিমাণও কিন্তু বেশি। সেই হিসাবে আওয়ামী লীগের যে ভোট ব্যাংক রয়েছে, সেই ভোট ব্যাংকগুলো যদি আওয়ামী লীগ নির্বাচনে চলে আসতে পারে এবং কাজে লাগায়, তাহলে কিন্তু বিএনপি যেভাবে বলেছিলাম যে নির্বাচনে একটি শক্ত প্রতিদ্বন্দ্বী পেয়ে যাবে। আর নির্বাচনে শক্ত প্রতিদ্বন্দ্বী যদি সাথে থেকে লড়াই করে, তাহলে নির্বাচনে জয়লাভ করার যে স্বপ্ন, সেই স্বপ্ন কিন্তু অনেকটাই কঠিন হয়ে যাবে। বিগত 15 বছর আওয়ামী লীগ শাসন করেছে, বিএনপি কিন্তু বিরোধী দলের রাজনীতি করেছে, বিভিন্ন ধরনের আন্দোলন সংগ্রাম তারা করেছে, কিন্তু সরকার পতন থেকে শুরু করে বিভিন্ন সময় তারা নির্বাচনে অংশগ্রহণ করেনি। সেই হিসাবে বিএনপির এখন একমাত্র লক্ষ্য হচ্ছে জনসমর্থন নিয়ে বা যে ভোট রয়েছে, নির্বাচন রয়েছে, সেই নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে নির্বাচনে জয়লাভ করে সরকার গঠন করা। যার ফলশ্রুতিতে তারা এখন চাচ্ছে দ্রুত নির্বাচন হোক, যাতে আওয়ামী লীগ সেই নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। আর আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ না করলে বিএনপি এখানে প্রকৃতপক্ষে যে বিষয়টি দেখা যাচ্ছে, সেই বিষয় অনুযায়ী কিন্তু বিএনপি অনেকটাই নির্বাচনে এগিয়ে যাবে। তবে বর্তমানে কিন্তু বিএনপি অনেকটাই বিপাকে রয়েছে এবং তাদের কপালে বলা যায় যে মোটামুটি শনির দশা বা শনির প্রকোপ লক্ষ্য করা যাচ্ছে। এর প্রধান কারণ হচ্ছে সাধারণত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অন্তর্বর্তীকালীন সরকারের সাথে প্রথম থেকেই কিন্তু বিএনপির একটি মতবিরোধ আমরা লক্ষ্য করছি। জাতীয় ঐক্য থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত এই বিরোধ কিন্তু চলমান রয়েছে। আবার বিভিন্ন সংস্কারের বিষয়ে কিন্তু বিএনপি বিভিন্ন সময়ে তাদের মতবিরোধ উল্লেখ করেছে। সেই মতবিরোধ এবং বর্তমানে ছাত্র দলের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা জামাতের যে ছাত্র সংগঠন রয়েছে শিবির, তাদের সঙ্গেও কিন্তু একটি দ্বন্দ্ব আমরা লক্ষ্য করছি। সেই হিসাবে বিএনপির এই ছাত্র সংগঠনকে বিভিন্নভাবে নিষিদ্ধ করার কথাবার্তাও কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাছ থেকে উঠে আসছে। তবে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত কিন্তু তারা নেয়নি যে প্রকৃতপক্ষে ছাত্র দলকে নিষিদ্ধ করবে কিনা। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু ছাত্র দলের ব্যাপারে বা ছাত্রলীগকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে, ঠিক একইভাবে যদি কেউ এ ধরনের কোনো কাজকর্ম করে, তাহলে নিষিদ্ধ করার হুমকি ধমকি থেকে শুরু করে বিভিন্ন ধরনের আলোচনা আমরা দেখতে পাচ্ছি। সেই হিসাবে বিএনপি যদি তাদের ছাত্র সংগঠন যে ছাত্রদল রয়েছে, সেটি যদি নিষিদ্ধের মুখে পতিত হয়ে যায় বা সেই ছাত্র সংগঠন যদি নিষিদ্ধ হয়ে যায়, তাহলে বিএনপির এখানে আমি বলবো কোমর ভেঙে যাওয়ার মতো অবস্থা হবে। কারণ প্রত্যেকটি রাজনৈতিক দলের কিন্তু ছাত্র সংগঠনটাই সব থেকে গুরুত্বপূর্ণ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা রয়েছেন, তারা কিন্তু প্রকৃতপক্ষে এই ছাত্র সংগঠনগুলোকে দাবিয়ে রাখার জন্য বিভিন্ন ধরনের প্রক্রিয়া বা কর্মসূচি গ্রহণ করছেন। প্রথমে আমরা দেখেছি আওয়ামী লীগ যখন পতিত হয়, তখন আওয়ামী লীগের যে ছাত্র সংগঠন রয়েছে, সেই ছাত্র সংগঠনকে তারা নিষিদ্ধ করেছে। এর মূল কারণ হচ্ছে আমি প্রথমেই বলেছি যে ছাত্র সংগঠন কিন্তু একটি রাজনৈতিক দলের মূল চালিকা শক্তি এবং এই ছাত্র সংগঠন থেকেই কিন্তু আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে বিভিন্ন ধরনের কর্মসূচির প্রাণ উজ্জীবিত হয়। সুতরাং তারা অত্যন্ত ডিপলি তাদের যে থিঙ্কিং রয়েছে, সেই থিঙ্কিং কাজে লাগিয়ে মোটামুটি ভাবে বলা যায় যে ছাত্র সংগঠনগুলোকে যদি বিরাজনীতিকরণ করে রাখতে পারে, তাহলে সেই দলকে অনেকাংশেই পঙ্গু করে রাখা যায়। এবং বিএনপির ক্ষেত্রেও বর্তমানে আমরা এই বিষয়টি লক্ষ্য করছি।
তবে প্রকৃতপক্ষে আসলে ছাত্রদল নিষিদ্ধ হবে কিনা বা নিষিদ্ধ হলে এর ফলাফল কি হবে এই বিষয়টি কিন্তু এখনো কোনোভাবে আন্দাজ করা যাচ্ছে না। তবে ফলাফল যেটি হবে সেটি হচ্ছে ছাত্রলীগ কিংবা ছাত্রদল যখন নিষিদ্ধ হয়ে যায় বা দুটি সংগঠন যখন নিষিদ্ধের তালিকায় চলে আসবে তখন তারা কিন্তু অভ্যন্তরীণভাবে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের মাত্রা বেগবান করতে সক্ষম হয়ে যাবে। সেই হিসাবে আমার মনে হয় না যে ছাত্রদলকে এখানে নিষিদ্ধ করা হবে। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের রাজনৈতিক দল গঠন করার বিষয়টি নিয়ে যেভাবে নানা ধরনের বিরুদ্ধে বা বিরোধী আচরণ অভ্যন্তরীণ কুন্দলে লিপ্ত হচ্ছে, তাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজনৈতিক দল করে কত দূর এগিয়ে যেতে পারবে সেটিও কিন্তু অনেকটাই দেখার বিষয়। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা তাদের পিছনে যে গোষ্ঠী রয়েছে, সেই গোষ্ঠী প্রকৃতপক্ষে আসলে বাংলাদেশে একক রাজনৈতিক কোনো আধিপত্য বিস্তারের চেষ্টায় লিপ্ত কিনা এই বিষয়টাই কিন্তু অনেকেই চিন্তাভাবনা করছেন। আবার অনেকেই বিভিন্নভাবে বিশ্লেষণ করছেন। এবং আমরা দেখেছি যে ছাত্রদলের যিনি সভাপতি রয়েছেন, উনি কিন্তু এই ব্যাপারে গণমাধ্যম সমূহে উনার বার্তা দিয়েছেন। সেই বার্তা থেকে স্পষ্টভাবে অনেকটাই বোঝা যায় যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পেছনে কোনো একটি গুপ্ত রাজনৈতিক সংগঠন রয়েছে বা সেই গুপ্ত রাজনৈতিক সংগঠন প্রকাশ্যে আসার চেষ্টা করছে। সেটি যেই রাজনৈতিক সংগঠনই হোক না কেন। তবে একটি নির্দিষ্ট গোষ্ঠী চাচ্ছে যে তাদের যে একান্ত ক্ষমতা, সেই একান্ত ক্ষমতাটুকু কিন্তু বাংলাদেশে প্রয়োগ করতে। তা না হলে কিন্তু ছাত্র রাজনীতি যেটি রয়েছে, সেই ছাত্র রাজনীতি তারা করছে কিন্তু অন্যান্য ছাত্র সংগঠন যেগুলো রয়েছে সেগুলোকে করতে দিচ্ছে না। এটি মূলত অনেকটাই একতরফা বিষয় হিসাবে পরিগণিত হয়। সুতরাং তাদেরকে ঠেকানো আসলে বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর জন্য বেশ কঠিন হয়ে দাঁড়াচ্ছে। এখন দেখার অপেক্ষায় প্রকৃতপক্ষে নির্বাচনে আওয়ামী লীগের অবস্থান কি হয়, নির্বাচনে বিএনপির অবস্থান কি হয় এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের ছাত্র সংগঠন সৃষ্টি করে কতদূর রাজনীতির যে জগৎ রয়েছে সেই জগতে এগিয়ে যেতে পারে।